পর থেকেই তের মধ্যে কিছু কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করেছিল জাংকুক। মুখে কিছু না বললেও মাঝে মাঝে তের এরকম অদ্ভুত আচরণে বিরক্ত হতো। প্রথম প্রথম এ বিষয়ে এত পাত্তা দেয়নি, কিন্তু আজকাল বিষয়টা মাথা থেকে বের করতেই পারছে না। তের সাথে এ বিষয়ে কথা বলতে চাইলেও তে এড়িয়ে যাচ্ছে। বুঝতে পারে, তাই এখনো কিছু খোলামেলা ভাবে আলোচনা করতে পারেনি তের সাথে। দুই বাড়ি থেকে সম্বন্ধ করেই বিয়ে হয় দুজনের, একদম প্রকৃত অর্থে অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগে ফোনে দু একবার কথা হলেও সামনাসামনি দেখা হয়নি তে এবং জাংকুকের, অথবা বলা যায় তে দেখা করতে চায়নি। সে জাংকুককে জানিয়ে দিয়েছিল বাড়ি থেকে বিয়ের আগে দেখা করা মানা। লুকিয়ে লুকিয়ে নিজের হবু বরের সাথে দেখা করা তার স্বভাবের বিরুদ্ধে। তাই জাংকুকও আর এই বিষয়ে কিছু জিজ্ঞেস করেনি থেকে। বিয়ের আগে তে শুধু জাংকুকের কাছে একটা অনুরোধই করেছিল, যেন তাদের শোয়ার ঘরে এবং বাথরুম থেকে আয়না সরিয়ে দেওয়া হয়। এই অনুরোধটা শুনেই প্রথম খটকা লেগেছিল জাংকুকের। তে জানায় সে আয়না দেখলে ভয় পায়, অনেকেরই আয়নাতে ফোবিয়া থাকে, হয়তো তেরও তাই আছে। এই ভেবে সে বেডরুম আর বাথরুম থেকে আয়না সরিয়ে ফেলার ব্যবস্থা করে। এরপর রীতিমতো সব নিয়মকানুন মেনে বিয়ে হয় তাদের। বিয়ের পর প্রথম দুদিনের কথোপকথনে জাংকুকের তেকে খুব সাধারণ কিন্তু প্রাণ চঞ্চল মেয়ে বলে মনে হয়। কয়েকদিন যেতে না যেতেই জাংকুকের মনের এক বড় অংশ দখল করে নেয় তে। কিন্তু তের কয়েকটা আচরণ মন থেকে মেনে নিতে পারে না সে। এই যেমন কিছুতে নিজের ছবি তুলতে চায় না তে, তুললেও সেটা দেখতে চায় না, কেমন যেন অদ্ভুত ব্যবহার। সেদিন তাদের বিয়ের ছবির অ্যালবাম নিয়ে সবাই খুব মাতামাতি করেছিল। সত্যি ছবিগুলো খুব সুন্দর এসেছে, কিন্তু তে মুখ ফিরিয়ে নিল, একবারও দেখতে চাইল না। জাংকুক নিজে থেকেই তের কাছে এসে বলল, দেখো তোমার ছবিটা কি সুন্দর এসেছে। না, তোমরা দেখো, আমার ভালো লাগছে না। এত ভালো ছবি, এগুলোই তো পরে স্মৃতি হয়ে থাকবে, এভাবে বলছো কেন? মনের স্মৃতিগুলো যত্ন করে রাখলেই সব জমা থাকে, তার জন্য ছবি তুলতে হয় না। আর তাছাড়া আমি তো চাইনি, বিয়ের সময় জোর করে ছবি তোলানো হয়েছিল। একটু রাগী স্বরে জবাব দিল তে। সেদিন আর জোর করেনি জাংকুক, কিন্তু মনে মনে ভীষণ বিরক্ত হয়েছিল। এরপর শনিবার সন্ধ্যাবেলা তেকে নিয়ে রেস্টুরেন্টে খেতে বেরিয়েছিল জাংকুক। যতই হোক নিজের বাড়ি ছেড়ে এসেছে, তাই হয়তো মন মেজাজ ভালো নেই, তাই একটু খিটখিটে হয়ে আছে, এই ভেবেই বেরোনো। কিন্তু হলো হিতের বিপরীত। জাংকুক ভালোবেসে একটা সেলফি তুলতে চেয়েছিল নিজের বউয়ের সাথে, কিন্তু তে সেই প্রস্তাবে মুখের ওপরে না বলে দেওয়ায় জেদ চেপে গেল জাংকুকের। বেশ কিছুটা রেগেই বলে উঠল, আমি তোমার হাজবেন্ড, আমার সাথে একটা সেলফি তুলতে এত আপত্তি কিসের? এই বিষয়ে তোমাকে আগেও বলেছি, আমার ছবি তুলতে ভালো লাগে না। জাংকুক তের কাঁধে হাত রেখে নিজের স্বর যথাসম্ভব নরম করে বলল, আচ্ছা আমি তো আছি, একটা সেলফি তোলো, ভালো না লাগলে ডিলিট করে দেবো। বলেই ফোন বের করে ক্যামেরা অন করবে, এমন সময় তার হাতটা ধাক্কা দিয়ে কাঁধ থেকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো তে। তার মুখে চোখে আতঙ্ক স্পষ্ট। তে এইভাবে হড়বড় করে উঠে দাঁড়ানোতে রেস্টুরেন্টের অন্যান্য সকল গ্রাহক আর ওয়েটারদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায় তে আর জাংকুক। সবার নজর তখন জাংকুকের দিকে। জাংকুকের মুখ তখন রাগে লজ্জায় লাল হয়ে উঠেছে। সবাই তার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন সে খুব চরম অশ্লীল ব্যবহার করেছে তের সাথে। আর এক মুহূর্ত সেখানে থাকেনি জাংকুক, তের হাত ধরে টানতে টানতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। সেদিন আর তের সাথে কোনো কথা বলেনি সে। রাতে ঘুমোবার সময় বুঝতে পারছিল তে কাঁদছে, খারাপ লাগলেও বুঝতে পারছিল না এই মুহূর্তে সে কি করবে। সারা রাত দুজনে প্রায় মন খারাপের জেগেই কাটিয়ে দেয়। সকালেতে নিজেই জাংকুকের কাছে এসে বসে আর বলে, আমি জানি আমার খুব ভুল হয়েছে, তোমার রাগ করাটা স্বাভাবিক। কোনো উত্তর দেয় না জাংকুক। তে আরো বলতে থাকে, আমি সত্যি খুব ভয় পাই সেলফি তুলতে, সেলফিতে তো আয়নার মতো নিজের প্রতিবিম্ব দেখা যায়, তাই তুমি আমায় ক্ষমা করে দাও, আমার অমন আচরণ করা উচিত হয়নি। এবার বলতে বলতে কেঁদে ফেলে তে। জাংকুক কাছে টেনে নেয় তেকে, তারপর মাথায় হাত বুলিয়ে বলে, যা হয়েছে সব ভুলে যাও, আর মন খারাপ রেখে লাভ নেই। কিন্তু মনে মনে ঠিক করে আর কখনো থেকে সেলফি তুলতে বলবে না। এরপর বেশ কিছুদিন কোনো গন্ডগোল হয়নি। ইতিমধ্যে একদিন জাংকুকের মাসি, মেশো এবং মাসতুতো বোন জেনি এসে উপস্থিত হলো। প্রথমে ঠিক হয়েছিল নিচের তলার দুটো বেডরুমের ছোটটাতে জাংকুক, তার বাবা এবং মেশো শোবেন, আর বড়টিতে তে, জাংকুকের মা, মাসি আর জেনি শোবে। বাদ সাধলো স্বয়ং মাসিমণি। তার বক্তব্য, আমার আসার কারণে যদি নবদম্পতিকে আলাদা শুতে হয় তাহলে আমার পাপ হবে গো। বলেই 32 পাটি দাঁত বের করে হেসে জাংকুকের মা জিনের দিকে তাকিয়ে বললেন, তোদের উপর তলায় তো আরেকটা ছোট ঘর আছে, আমরা তিনজন না হয় ওখানে শোবো।
কিন্তু জাংকুকদের মতে অতিথি ভগবানের সমান, তাদের কি করে ওইটুকু ঘরেতে শুতে বলা যায়? তাই অগত্যা ঠিক করা হলো জাংকুক আর তে উপরের ঘরে শোবে, আর বাকিরা যেমন ঠিক করা হয়েছিল তেমনই। রাতে উপরের ঘরের বিছানা ঠিক করতে গিয়েছিল তে একাই। হঠাৎ একটা আর্তনাদের চিৎকার ভেসে আসে উপরের ঘর থেকে। চিৎকারটা ছিল তের। ছুটে যায় সবাই, এসে দেখে নিজের চোখ মুখ দুই হাত দিয়ে চেপে মাটিতে বসে কাঁপছে তে। সবাই এসে তেকে একটু জল খাইয়ে ধাতস্থ করে। সে বলে এই ঘরে আয়না আছে সে জানতো না, এই ঘরটায় বিয়ের পর এই প্রথম ঢোকা তার। আর ঢুকতেই মুখোমুখি দেখতে পায় দেওয়ালে টাঙানো আয়নাটি, তাই ভীষণ ভয় পেয়ে যায়। প্রথমে বাড়ির কেউই তার কথা শুনে কিছুই বুঝতে পারলো না, কিন্তু জাংকুক খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিল। সে সবাইকে বোঝায় তে আয়না জিনিসটাকে খুব ভয় পায়, এটা ওর ফোবিয়া। একটু অদ্ভুত লাগলেও বাকিরা মনে মনে বিষয়টি মেনে নিয়ে নিচে নেমে শুতে চলে যায়। এরপর জাংকুক গিয়ে দেওয়াল থেকে আয়নাটা নামিয়ে অন্য জায়গায় রেখে আসে। তেকে অনেক আশ্বস্ত করে বুঝিয়ে আবারও সেই ঘরে নিয়ে আসে। সেদিন রাতে হঠাৎ তার মনে হলো কেউ ফুঁপে ফুঁপে কাঁদছে, তার নাম ধরে কাতর সুরে ডাকছে। ঠিক খাটের কাছ থেকে আসছে আওয়াজটা। চমকে উঠল জাংকুক, এটা তো তীর কান্নার শব্দ না? পাশ ফিরে দেখলো তে তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাহলে নিশ্চয়ই সে ভুল শুনেছে, এটা ভেবে আবারও ঘুমিয়ে পড়ল। পরের দিন অফিস থেকে ফেরার পর তেকে একটু চা করতে বলে নিজের ঘরে এসে বসলো জাংকুক। একটু বাদেই তে চা এনে তাকে দিল, তারপর তার পাশে বসে পড়ল। চা খেতে খেতে জাংকুক তের দিকে তাকালো। তে ঘাড় কাত করে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? তুমি আমায় ভালোবাসো? ইয়ে আবার কেমন কথা? বলেই হাসলো জাংকুক। নিজের হাতটা তের কাঁধে রেখে একটু কাছে টেনে বলল, তুমি আমার একমাত্র স্ত্রী বলে কথা, তোমায় ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো তে? কথাটা বলার পর হঠাৎ কি এমন হলো জাংকুক বুঝতে পারলো না। তে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে চাপা স্বরে বলল, ওই নামটা নেবে না, ওই নামটা তোমায় ভুলিয়ে দেব আমি। বলেই তে ঘুরে তাকায় জাংকুকের দিকে, তার দৃষ্টি থেকে যেন আগুন ঝরছে। তারপর উঠে সেই ঘর থেকে বেরিয়ে যাইতে। এই অদ্ভুত ঘটনায় বিস্ময় হতবাক হয়ে যায় জাংকুক। তের ব্যবহার কিছুটা অদ্ভুত লাগতো তার, কিন্তু এতটা অদ্ভুত ব্যবহার করেনি কখনো। কিছুদিন পরে জাংকুক দেখলো তে বড় ঘরের ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে চিরুনি দিয়ে। সাধারণ মেয়ে হলে ব্যাপারটা খুব স্বাভাবিক হতো, কিন্তু তে তো আয়না দেখলে ভয়ে পাগলই হয়ে যায়। তার জন্যই তো ঘরের প্রায় সমস্ত আয়না সরিয়ে ফেলা হয়েছিল, এমনকি এই বড় ঘরের ড্রেসিং টেবিলটাও অন্যদিকে ঘুরিয়ে রাখা হয়েছিল, যাতে এই ঘরে ঢুকলেও তেকে আয়নার মুখোমুখি না হতে হয়। আয়না দেখতে হবে বলে তে সাজতেও না, চুল তো সে আয়না না দেখেই বাঁধতো। কিন্তু আজ হঠাৎ কি হলো? জাংকুক তের কাছে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার, আজ আয়নাকে ভয় করছে না? তে অদ্ভুত ভাবে তাকিয়ে বলল, না, আমি এসবে ভয় পাই না। কিন্তু তুমি তো বলেছিলে তোমার আয়না দেখলে ভয় করে, সেই জন্যই তো তুমি সেলফি নিতে চাও না। তে অদ্ভুত ভাবে হাসলো আর বলল, আমি বদলে গেছি দেখো। বলো, ওই আগের বউটার থেকে এই বউটা বেশি ভালো না? তের হাসিটা ভীষণ অস্বাভাবিক লাগলো জাংকুকের কাছে। সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ বেরিয়ে গেল। আজকাল তের কথাবার্তাও দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে, তার ব্যবহারগুলোও যেন উদ্ভ্রান্তের মতো। জাংকুকের বাবা মায়ের চোখেও তের পাগলামো কাণ্ডগুলো ধরা পড়েছে। তাকে কেউ নাম ধরে ডাকলে সে খেপে যায়, দেওয়ালে নিজের মাথা ঠোকে, কোনো কাজ করে না, শুধু পাগলের মতো হাসে। হয়তো সেদিন আয়নাটা দেখে খুব বেশি আঘাত পেয়েছিল। মানুষ তো বেশি ভয় পেয়ে গেলে এমন অদ্ভুত ব্যবহার করে। এই ভেবে জাংকুক ঠিক করে একদিন তাকে বুঝিয়ে ভালো একটা কাউন্সিলরের কাছে নিয়ে যাবে। এর মধ্যে একদিন জাংকুকের বাবা মা কোনো এক আত্মীয়দের বাড়ি গিয়েছিলেন, আর তে স্নানে গিয়েছিল। জাংকুক নিজের কাজে একটা ফাইল নিয়ে উপরের ঘরে গেল। উপরের ঘরের আলমারিতে খোঁজাখুঁজির পরেও ফাইলটা না পেয়ে সে ভাবে ফাইলটা হয়তো আলমারিতে রেখেছে। সেই আলমারিতেই জাংকুক সেদিন আয়নাটা রেখেছিল। হঠাৎ আলমারির দরজাটা খুলতে নেওয়ার সময় অদ্ভুত আওয়াজ পায় জাংকুক, ঠক 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 ঠক। কাজের মাসি সেদিন বলেছিল ঘর মুছতে এসে সে নাকি প্রায় এই ঘরের ভিতর থেকে খটখট আওয়াজ পায়। ইঁদুর হতে পারে, কিন্তু বন্ধ আলমারির ভিতরে ইঁদুরের বেঁচে থাকা সম্ভব? এই ভেবে কথাটা উড়িয়ে দেয় তারা। আজ নিজের কানে শুনে মনে হলো তাহলে নিশ্চয়ই কোনো ফাঁকফোকর দিয়ে ঢুকেছে। যদি তাই হয় তাহলে তো বিপদ, কারণ এই আলমারিতে জাংকুকের প্রচুর দরকারি ফাইল কাগজপত্র আছে। ইঁদুরে যদি সেগুলোকে কেটে দেয়, আজকেই ধরতে হবে ইঁদুরটাকে। জাংকুক এবার আলমারিটা খুলে শব্দের উৎস খুঁজতে লাগলো। ভালো করে শোনার পর বুঝতে পারলো আওয়াজ
আওয়াজটা দেওয়াল আয়নার কাছ থেকে আসছে। জাংকুক ভীষণ অবাক হলো, সাথে ভয়ও পেল। ব্যাপারটা একেবারে স্বাভাবিক মনে হলো না। জাংকুক ঘর ছেড়ে পালাবার জন্য পা বাড়ালো, কিন্তু পারল না। মানুষের কৌতূহল বড় অদ্ভুত জিনিস। আর কৌতূহলের বশেই আয়নাটি হাতে তুলে নিল জাংকুক। আয়নাটিতে স্পষ্ট নিজের মুখ দেখতে পেল জাংকুক, কিন্তু অস্পষ্টভাবে আরো একটি মুখ ফুটে উঠছে, তের মুখ। জাংকুক দেখতে পেল ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে তে। ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালো জাংকুক। কই, পিছনে তো তে নেই। আবারও সামনের দিকে ফিরতে আয়নাটিতে আর নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে না, সেখানে শুধু রয়েছে তে। চিৎকার করতে চাইলো জাংকুক, কিন্তু পারল না। আওয়াজ বের হচ্ছে না গলা থেকে। জাংকুক জোরে আয়নাটি ছুঁড়ে ফেলতে যাবে, এমন সময় আয়নার ভিতরে থাকাতে বলে উঠল, জাংকুক, জাংকুক প্লিজ আমায় বাঁচাও, আমার তোমাকে কিছু বলার আছে। বিশ্বাস করবে কি তুমি আমার কথায়? জাংকুক দেখলো আয়নার মধ্যে বন্দি তের চোখ ছলছল করছে। জাংকুক ফেললো না আয়নাটি, ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কে কে তুমি? আমি তোমার স্ত্রী তে। যেদিন এই ঘরে প্রথম ঢুকেছিলাম বিছানা ঠিক করতে, সেদিনের কথা মনে আছে? যেদিন মাসি এসেছিলেন, আমি জানতাম না এই ঘরে আয়না আছে। ঘর খুলে ঢুকতেই নিজের প্রতিবিম্ব দেখতে পাই, কিন্তু যা ভয় করেছিলাম তাই হলো। বুঝতে পারলাম প্রতিবিম্বটা আমার নয়। তোমায় সব বলবো, শুধু একবার আমায় এখান থেকে উদ্ধার করো। সে আমার আত্মাকে এই আয়নায় বন্দি করে দিয়েছে, নিজে আমার শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে তোমাদের সামনে। কে কে বন্দি করেছে তোমাকে? তোমায় আগে সব বলা উচিত ছিল আমার। তুমি বিশ্বাস করবে না ভেবেছিলাম। ও তোমার জীবন থেকে আমার অস্তিত্ব মুছে দিতে চায়। যে তোমার সাথে এখন রয়েছে সে তে নয়। কথাটা বিশ্বাস করো জাংকুক। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলবো, সব বলবো। তুমি শুধু একবার আমাকে এখান থেকে বের করো। এই আয়নাটা আমার শরীরের মুখোমুখি দাঁড় করাও, তাহলে আবার আমি নিজের শরীর ফিরে পাবো। আমায় বাঁচাও জাংকুক। তুমি তুমি সত্যি বলছো? তে কোনো উত্তর দিল না, শুধু ছলছল চোখে তাকিয়ে রইল। এমন সময় তের গলার স্বর পেল জাংকুকের ঠিক পিছনে দরজার সামনে। ফেলে দাও, ওই আয়নাটা ফেলে দাও জাংকুক, ওটা মায়া। পিছনে ঘুরে তাকালো জাংকুক, দেখলো তে দাঁড়িয়ে আছে। সত্যি তার মাথায় সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কে সত্যি বলছে? যে চোখের সামনে দাঁড়িয়ে আছে সে, নাকি আয়নায় বন্দি রয়েছে সে? তে জাংকুকের হাত থেকে আয়নাটা কেড়ে নেওয়ার জন্য এগিয়ে এলো, বলল, ওর কথাই বিশ্বাস করো না। ও আমাকে আয়নায় বন্দি করে সরিয়ে পেতে চায়। তুমি তো আমার সাথে খুশি বলো? আমার সেলফি তুলতে অসুবিধা নেই, আয়না দেখতে অসুবিধা নেই। আমি সব রকম ভাবে ওর থেকে ভালো। অদ্ভুত অপলক দৃষ্টিতে চেয়ে জাংকুকের দিকে এগিয়ে আসছে তে। তখনই আয়নার মধ্যে থাকা তে চেঁচিয়ে বলে উঠলো, বশ করতে চাইছে তোমায়, ওর কথা শোনো না তুমি। এমন একটা ঘটনার সম্মুখীন হতে বিন্দু মাত্র প্রস্তুত ছিল না জাংকুক। মাথার মধ্যে সব গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। তে বলছে তার আত্মা আয়নায় বন্দি, তাহলে যে সামনে দাঁড়িয়ে আছে সে কে? এটাও কি বিশ্বাস করা যায়? নাকি আয়নার ভিতরে সত্যি কালো জাদু আছে যে তার সংসার ভাঙতে চাইছে? তে ধীর গতিতে এগিয়ে আসছে জাংকুকের দিকে। তার চোখ থেকে কিছুতেই চোখ সরাতে পারছে না জাংকুক। তার চোখে নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলছে সে। আয়নার ভিতর থেকেও সমানে চিৎকার ভেসে আসছে, ওর চোখের দিকে তাকিও না জাংকুক। একবার আয়নাটা ওর দিকে ঘোরালেই বুঝতে পারবে আমি সত্যি বলছি কিনা। আমার কথাটা একবার শোনো জাংকুক। জাংকুকের শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে। হঠাৎ আয়নার ভিতরে থাকা মেয়েটা কাতর অনুরোধের শেষ বাক্যটি মর্মে গিয়ে বিঁধল তার। হঠাৎ জাংকুক সামনে দাঁড়িয়ে থাকা থেকে বলে উঠল, যদি তোমার আয়না দেখতে ভয় করেই না, তাহলে এই আয়নায় ভয়ের কি আছে? বলেই সে আয়নাটা ঘুরিয়ে মুখের সামনে ধরল তের। আর্তনাদ করে উঠল সে। তার মুখ বিভৎস হাঁ হয়ে এক আলোক জ্যোতি বেরিয়ে এলো, ঢুকে গেল আয়নার ভিতরে। আয়নার মধ্যে থাকা এক অন্য আলোক ভাসতে ভাসতে মিশে গেল তের বুকে। জাংকুক একটা বড় রড এনে টুকরো টুকরো করে ফেলল আয়নাটা। এক বুক ফাটা আর্তনাদ যেন মিশে গেল বাতাসে। জাংকুক ওর মা বাবাকে এই বিষয়ে কিছু জানালো না, কারণ এই বিষয়টা সচক্ষে কেউ না দেখলে বিশ্বাসই করবে না। ডাক্তার এসে জানায় মানসিক চাপের কারণে জ্ঞান হারিয়েছে তে। এরপর ঘুমের ওষুধ দিয়ে চলে যান তিনি। পরের দিন সকালে ঘুম ভাঙল তের। উঠেই দেখলো জাংকুক তার কাছে বসে আছে। জাংকুক জিজ্ঞেস করলো, কি হলো, এখন উঠলে কেন? তোমার বিশ্রামের প্রয়োজন। তে বলল, আমি জানি তুমি এখন কি জানতে চাও। আমাকে ক্ষমা করে দিও যে আমি এটা তোমাকে আগে বলতে পারিনি। এমন ঘটনার সম্মুখীন আমি এর আগে হইনি, তাই বুঝতেও পারছি না ঠিক কি হয়েছে। জানতে তো কৌতূহল হচ্ছে খুবই, কিন্তু তোমার এমন অবস্থায় মাথায় চাপ দিতে হবে না। কখনো না কখনো এই সত্যিটা তোমাকে জানাতেই হতো। আমি পুরো ঘটনাটা খুলে বলছি,
একটু ধৈর্য ধরে শোনো। আমার এক যমজ বোন ছিল ভি। আমাদের একই সময়ে জন্ম এবং একই রকম দেখতে হলেও সে আমার মতো মানসিকভাবে সুস্থ ছিল না। ভি ছিল ভীষণ জেদি স্বভাবের। সে যেটা আবদার করত তাকে সেটা না দিলেই ভীষণ অদ্ভুত আচরণ করত, দেওয়ালে মাথা ঠুকতো। তারপর এক অদ্ভুত স্বভাব ছিল, আমি যা নিয়ে খেলতাম সেটাই সে চাইতো, না দিলে নিজেই নিজের মাথার চুল ছিঁড়ত। ছোটবেলায় অনেকেরই স্বভাব থাকে, অন্যরা যা নিয়ে খেলে সেটাই তার চায়। আমার মা বাবাও তাকে তেমনটাই ভেবেছিল, কিন্তু বড় হয়েও ওর স্বভাব কোনোদিনই পাল্টালো না। কাউন্সিলিং করেও কিছুই হলো না। তারপর আবারও যাকে তাই। স্কুলে ওর আলাদা কোনো বন্ধু ছিল না। ওর পাগলামো আর হিংসুটে স্বভাবের কারণে কেউ ওর সাথে মিশতো না। আমি ওকে আমার বন্ধুদের সাথে রাখতাম, কিন্তু আমার বন্ধুরা ওকে ঠিক পছন্দ করতো না। হঠাৎ একদিন জানতে পারলাম স্কুলে আমার সমস্ত বন্ধুরা কেউই আমার সাথে মিশতে চাইছে না। কারণটা কিছুতেই বুঝতে পারলাম না আমি। অনেকদিন পরে আমার এক কাছের বন্ধু টিউশনিতে এসে আমায় জানায় ভি নাকি সবাইকে বলেছে আমি নাকি সবাইকে নিয়ে খুব খারাপ খারাপ মন্তব্য করি। এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তের পাগলামোটা যে এরকমও হতে পারে এটা আশা করিনি আমি। বাড়ি ফিরে সেদিন সোজাসুজি ভিকে জিজ্ঞেস করি তার এরকম বলার কারণটা কি। সে প্রথমে এড়িয়ে যায়, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। বারবার জিজ্ঞেস করার পর ও চিৎকার করে বলে, হ্যাঁ বলেছি, আমি বেশ করেছি বলেছি। ওরা শুধু তোর সাথে কথা বলে, আমার সাথে বলে না কেন? আমি যখন ওদের বলছিলাম তুই ওদের নামে উল্টোপাল্টা কথা বলিস, তখন ওরা আমার কথা মন দিয়ে শুনছিল, আমায় পাত্তা দিচ্ছিল, তাই আমিও বলেছি। এক চড় বসিয়ে দিলাম ওর গালে। ও দেওয়ালে মাথা ঠুকতে লাগলো। বাবা মা অনেক কষ্টে সেদিন সামলায় আমাদের। এরপর থেকে ওর সাথে তেমন কথা বলতাম না, বন্ধুদের সাথেও মিশতে দিতাম না। এরপর ক্লাস 10-এ পড়ার সময় পরিচয় হয় ইউনুর সাথে। আমরা একই সাথে একই টিউশনে পড়তাম। খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় আমাদের। এরপর মাধ্যমিকে আমি ভালো নাম্বার পেয়ে পাশ করলেও ভি ফেল করে। আমি ক্লাস 11-এ আর্টস নিয়ে ভর্তি হই, কিন্তু ও ক্লাস 10-এই রয়ে যায়। 11-এ ওঠার পর আমি জানতে পারি ইউনু আমাকে পছন্দ করে। ওর সায়েন্স ছিল, তাই আমাদের বাংলা আর ইংলিশ ক্লাসে দেখা হতো। একদিন আমি বাংলা টিউশনে যাওয়ার সময় দেখলাম ভি আমার কুর্তি পরে ইউনুর সাথে রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে। ভীষণ অবাক হয়ে গেলাম আমি। ভির তো এখানে থাকার কথা নয়, ও তো ক্লাস 10-এর ব্যাচে পড়ে। এখন তো 11-এর ক্লাস শুরু হওয়ার সময়। এগিয়ে গেলাম ওদের দিকে। ভি আমাকে দেখে থতমত খেয়ে গেল। ইউনু অবাক হয়ে গেল। ভি, তুই এখানে কি করছিস? তোর তো সকালে টিউশন থাকে। ইউনু বিস্মিত সুরে বলল, এসব কি হচ্ছে তে? আমি তো তোকে ফোন করে ডেকেছিলাম টিউশনের আগে দেখা করব বলে। আমি ইউনুর দিকে ঘুরে বললাম, আমি তো তোর কোনো ফোন পাইনি। সেই মুহূর্তে আমাদের কারোর বুঝতে বাকি রইল না ঘটনাটি কি হয়েছে। এর মানে ভি ইউনুর ফোনটা ধরে, আমার নাম করে তার সাথে কথা বলে, আবার তার সাথে দেখা করতেও আসে। আমি ভীষণ রেগে গিয়ে ভিকে যা নয় তাই বলে অপমান করি। ইউনুও রেগে গিয়ে ওকে কিছু কথা শুনিয়ে দেয়। এরপর ভি কাঁদতে কাঁদতে ওখান থেকে পালিয়ে যায়, আর যাওয়ার আগে শুধু একটা কথাই বলে, তে তুই না আসা পর্যন্ত। ইউনু কিন্তু আমাকে চিনতে পারেনি ভি বলে। তাহলে ও কেমন ভালোবাসে তোকে? আমি হই বা তুই, ওর কাছে ব্যাপারটা একই, তাই না ইউনু? ভির শেষ কথাটা মনে বাসতে থাকে আমার। টিউশনে গিয়েও আর ইউনুর সাথে কথা বলিনি। ভীষণ অভিমান হলো ইউনুর উপর আমার। ও কেন ভি আর আমার কথা বলার ধরনটাও বুঝতে পারলো না। ঠিকই বলেছে ভি, সে যদি আমার মনটাই না চিনলো তাহলে কি চিনলো? সেদিন টিউশন থেকে ফিরে জানতে পারি ভি আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। তাকে বাঁচানো যায়নি। ভীষণ আঘাত পাই আমি। রাগের মাথায় ওকে এত কিছু কথা শুনেও শেষে ক্ষমাটাও চাইতে পারিনি। তার সমস্ত কাজ মিটে যাওয়ার পর একদিন রাতে স্বপ্নে দেখতে পেলাম ভি বলছে, তোর শরীরটা আমায় দিবি, দে না। তোর আর আমার শরীরের কোনো পার্থক্য নেই, দে না রে, তাহলে ক্ষমা করে দেবো তোকে আমি। ভীষণ ভয় পেয়ে যাই আমি। এর পরের দিন মা আয়নার সামনে বসে আমার চুল বেঁধে দিচ্ছিল। হঠাৎ আয়নায় দেখলাম আমার প্রতিবিম্বের স্থানে ভিয়ের প্রতিবিম্ব। কি কুটিল হাসি তার। ভয়ে ছিটকে সরে যাই আমি সেখান থেকে। মা সবটাই লক্ষ্য করেছিল। আমি তাকে স্বপ্নের কথাও খুলে বলি। মা মাসির সাথে আলোচনা করে একটা সাধুর কাছে নিয়ে যায় আমায়। সব শুনে সেই সাধু বলেন, ভালো করেছো তোমরা সময় থাকতে ওকে এখানে নিয়ে এসেছো। তোমাদের আর এক মেয়ে ভি, সে মনে করে তের ওপর তার সম্পূর্ণ অধিকার আছে। এখন সে তের প্রতিবিম্বের অধিকার কেড়ে নিয়েছে। এই প্রতিবিম্বের সাহায্যে সে তের শরীরটাও চায়। ও মনে করে শুধুমাত্র ভির জন্য ও ওর প্রাপ্ত ভালোবাসাটুকু পায়নি, তাই ও হিংসে তের কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিতে চায়। মৃত্যুর পরে তার এই হিংসা আরো মারাত্মক রূপ নিয়েছে। এরপর উনি
উনি আমাকে একটা তাবিজ দেন আর বলেন সব সময় আয়না বা আয়না জাতীয় জিনিস থেকে দূরে থাকতে। সেদিনই আমি বুঝতে পারি যে আমাকে প্রকৃত ভালোবাসবে একমাত্র সেই আমাদের দুজনের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। এরপর থেকে শুরু হয় আমার আয়না ভীতি। ছবিতেও আমার প্রতিফলন দেখতে পাওয়া যেত, তাই আমি ছবিও তুলতে চাইতাম না। এই কারণেই মা বাবা ঘর থেকে সমস্ত আয়না সরিয়ে ফেলে ভি আর আমার সমস্ত ছবিও। ভির কথা পর্যন্ত তোলা হতো না। ধীরে ধীরে সমস্ত কিছু স্বাভাবিক হতে শুরু করে। তবে আমি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আগের মতো সবার সাথে মন খুলে মিশতে পারতাম না। সেদিন হঠাৎ ওই ঘরে আয়নার মুখোমুখি হয়। আমি তার মুখোমুখি হয়ে যাই। আমায় একা পেয়ে সে আমায় আয়নায় বন্দি করে আর আমার জায়গা সে নিয়ে নেয়। আমি তোমাকে অনেকবার ডাকার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। সেদিন তুমি আমায় আয়নার মধ্যে থাকার সত্ত্বেও বিশ্বাস করেছিলে, তাই আজ আমি মুক্তি হতে পেরেছি। এতক্ষণ চুপচাপ শুনছিল জাংকুক। এরপর উঠে তের পাশে বসে মুচকি হেসে বলল, এত কথার মধ্যে এটা স্পষ্ট হয়ে গেল যে আমি তোমাকে প্রকৃত ভালোবাসি, অন্য কারোর চান্স নেই। চোখে জল নিয়েও হেসে ফেললো তে। জাংকুকও তাকে কাছে টেনে নিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো।